গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন ও আইন করা সম্ভব নয়, প্রয়োজন নির্বাচিত সংসদ। শুক্রবার এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, জুলাই সনদের আরোপিত কোনো বিষয়ে মানতে বাধ্য নন তারা। এদিকে একটি দল ধর্মের নামে নারীদের ঘরে রাখতে চায় বলেও অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। মাহিলা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। চলমান নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে শাহবাগে জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের সমাবেশ, যেখানে বিভিন্ন পেশার নারীরা তুলে ধরেন তাদের হেনস্থার কথা, প্রতিবাদ জানান নির্যাতনের। একটা ভয়ঙ্কর রকম বিশাল শক্তি যেটা আমাদেরকে দমিয়ে রাখতে চায়, আমাদেরকে কর্মদক্ষতার সেই জায়গায় পৌঁছতে দিতে চায় না। যারা আপনারা এই ধরনের কথা বলছেন, আপনারা প্রস্তুত থাকেন, আগামী দিনে ভোটের জন্য প্রস্তুত থাকবেন, আগামী দিনে নারীদের অধিকারের জন্য প্রস্তুত থাকবেন। ঘর সামলাবো না বাইরে থাকবো, সেটা একান্তই আমাদের ব্যক্তিগত স্বাধীনতার বিষয়। আমাদের সিদ্ধান্ত আমাদেরকে নিতে দিন। বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে নারীদের বিভ্রান্ত করা হচ্ছে। একটি দল নারীদের ঘরে রাখতে চায়। নারীর কর্মঘণ্টা আমাদের 5 ঘন্টার কথা কোনো একটি ধর্মভিত্তিক রাজনীতি করে তারা বলছেন। তারা নারীদেরকে ভিতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়, তাদের হাতে আজকে নারীরা নির্যাতিত হচ্ছে। সালাউদ্দিন আহমদ কথা বলেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও। তিনি বলেন, সংসদের বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না। তার জন্য যে অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। জাতীয় সংসদের সার্বভৌমত্বকে ডিকটেট করানোর মতো কোনো প্রস্তাব, কোনো আরোপিত বিষয় থাকতে পারে না, সেটা আমরা পুনরুচ্চারণ করছি। আর সইয়ের পর জুলাই সনদের নতুন বিষয় যুক্ত করা হলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি তার। আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দেশের সব সমস্যার সমাধান নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম ট্রাভেল ফোরামের আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আমির খসরু বলেন, আজকে সবাই ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে, আর নির্বাচিত সরকার এলে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সবগুলোই সমাধান করা সম্ভব। তিনি আরও বলেন, ছোটখাটো ইস্যু নয়, জনগণের মনোযোগ এখন নির্বাচনের দিকে। এছাড়া তিনি শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলাগুলোর রায় সম্পর্কে বলেন, রায় কোন দিকে যাবে তা বিচার বিভাগের উপর নির্ভর করে। সবার উচিত বিচার ব্যবস্থার উপর আস্থা রাখা। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনলে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। ওই সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমাধান আছে। শুধুমাত্র নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে এটার সমাধান দেওয়া সম্ভব না। এর বাইরে কোনো সরকারের পক্ষে জনগণের মনের কথাও বুঝবে না, জনগণের চাহিদাও বুঝবে না। সুতরাং একটা নির্বাচিত সরকার আসলে যে সমস্ত সমস্যা পুঞ্জীভূত হয়েছে ইতিমধ্যে, যেগুলো আপনারাও জিজ্ঞেস করেছেন, এগুলোর সমাধান একমাত্র নির্বাচিত সরকার সংসদের মাধ্যমে করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হতে পারলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার আলোকে দেশকে সাজাবে বলে জানিয়েছেন ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার পুরান ঢাকায় নির্বাচনী গণমিছিল পূর্ববর্তী বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইশরাক জানান, বিএনপি ক্ষমতায় গেলে বিগত স্বৈরাচার আমলের নির্যাতিত সকল দলের সবার নিরাপত্তায় প্রয়োজনীয় আইন করা হবে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। জুমার নামাজের পরপরই ঢাকা ৬ আসন পুরান ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল এসে জড়ো হয় ইত্তেফাক মোড়ে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সামনে। পরে এখান থেকে শুরু হয় মূল আয়োজন, গণমিছিল।
এই গণমিছিল থেকেই শুরু হলো ঢাকা ৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচার। গণমিছিলটি ইত্তেফাক মোড় থেকে শুরু করে টিকাটুলি, দয়াগঞ্জ, ধূপখোলা, সূত্রপুর, লক্ষ্মীবাজার, কোতোয়ালির একাংশ প্রদক্ষিণ শেষে জয়কালী মন্দিরে এসে শেষ হয়। এ সময় ধানের শীষের স্লোগানে মুখরিত হয় পুরান ঢাকার অলিগলি। দীর্ঘদিন পর নির্বাচনী আমেজ পেয়ে এলাকার মানুষও বেশ আনন্দিত। বলছেন, ধানের শীষের পক্ষে যে প্রার্থী পেয়েছেন তার মাধ্যমেই পুরান ঢাকার সকল সমস্যা সমাধান করা সম্ভব। আমরা ন্যায্য ভোট, ন্যায্য অধিকার আমাদের তারেক জিয়ার নির্দেশেই ইশরাক হোসেনের ধানের শীষের প্রতীকে ভোট চাই। এই এলাকার মানুষের সাথে তার পরিবার, তার বাবার, তার বেড়ে ওঠা সবকিছুই এলাকার মানুষের সাথে। এলাকার প্রত্যেকটি মানুষকে তিনি চিনেন, এলাকার প্রত্যেকটি আদিবাসীকে তিনি চিনেন। জনগণের ভোটে যারাই সরকার গঠন করবে তাদেরই মেনে নেওয়া হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, সকলের সহযোগিতা না থাকলে তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব নয়। আর বিএনপি ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে ৩১ দফার আলোকে বাংলাদেশকে সাজানো হবে। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে বেড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। ইশরাক হোসেন নির্বাচিত হলে পুরান ঢাকার বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণের আশ্বাসও দেন এই নির্বাচনী গণমিছিল থেকে। সাজিদ সরকার, ৭১, ঢাকা। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ একটি দলের পক্ষে অনুগত থাকার বহিঃপ্রকাশ মাত্র। এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন ৩ উপদেষ্টা। এদের পদত্যাগও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতে বৈঠকে বসে ৫ দফা দাবিতে আন্দোলনরত ৮ দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন তারা। জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। বিভিন্ন সময়ে তাদের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার যে প্রবণতা, সবটা মিলেই আজকে জাতির কাছে এটা প্রতিমান হয় যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে জেনেতন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। গণভোটে 4টি বিষয় যুক্ত করা প্রচলিত পদ্ধতি নয় বলেও দাবি করেন ডাক্তার তাহের। সরকার বিএনপির নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্যে 4টা ভাগ করে করে হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করছেন, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্য একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা ওনাকে মিসগাইড করতেছে আমরা তাদের অপসারণ দাবি করছি। কোনো দলের স্বার্থে সংস্কার করা সরকারের কাজ নয় বলেও মন্তব্য করেন জামায়াতের এ নেতা। কোনো দলের সাথে ব্যালেন্স করা কিন্তু তার কোনো কাজ না, এটা দায়িত্ব না। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অস্পষ্টতা রয়েছে, সেগুলো দূর হলেই সই করবে এনসিপি। শুক্রবার দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ওইসব অস্পষ্টতার বিষয়ে সরকারকে ব্যাখ্যা দিতে হবে। তার অভিযোগ, বিএনপি ও জামায়াতকে খুশি করে আদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। দলটির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রাষ্ট্রপতির সইয়ের মাধ্যমে জুলাই সনদকে অপবিত্র করা হয়েছে। রাশেদ আনিসের প্রতিবেদন।
রেসপন্সিবিলিটির যে আলাপ সেটাকে ভায়োলেট করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানাতে জাতীয় নাগরিক পার্টির এই সংবাদ সম্মেলন, যাতে উপস্থিত ছিলেন দলটির সিনিয়র নেতারা। এই ধরনের একটা অস্পষ্টতা জুলাই আদেশকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি, তবে এতে থাকা বেশ কিছু অস্পষ্টতার ব্যাখ্যা চান তারা। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ জারি করা হয়েছে, এই আদেশের ব্যাখ্যা ক্ষমতাবানরা তাদের মতো করে করতে পারেন, তেমন একটা অবস্থায়, তেমন একটা ভাষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে। এই সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা সরকারের কাছে দাবি জানাই যে সরকার অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের সঠিক ব্যাখ্যা প্রদান করবে। দলটির মুখ্য সমন্বয়কের অভিযোগ, এই আদেশের মাধ্যমে কয়েকটি দলকে খুশি করা হয়েছে। তারা জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে, জামায়াত এবং বিএনপির কাছে তারা আত্মসমর্পণ করলো। যেই জনগণ এই সরকারকে বসিয়েছে, সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না, আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি। এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার। তার মতে রাষ্ট্রপতি সই করে আদেশটিকে অপবিত্র করেছে। সার্বভৌম অভিপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে, উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল। ফলত সরকার এখানে আইনি ভিত্তি দিল, শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিজমের যে অংশ, তার হাত দিয়ে এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে। শুরু থেকেই জুলাই সনদ আদেশ সরাসরি প্রধান উপদেষ্টাকেই ঘোষণা করার দাবি করে আসছিলেন এনসিপির নেতারা। সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ করে ভাগ করে দিয়েছে। বিএনপিকে 1 চামচ দিছে, জামায়াতকে 1 চামচ দিছে, কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি রয়ে গিয়েছে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। গণভোটের ব্যালটে একটি প্রশ্ন ও 4টি প্রস্তাব ভোটাররা সহজে বুঝতে পারবে না বলে রাজনীতি ও সংবিধান বিশেষজ্ঞদের মত। এজন্য গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে সবার আগে উদ্যোগ নিতে হবে সরকারকে। দলগুলোকেও প্রচারণা চালাতে হবে। বিশেষজ্ঞরা মনে করেন, না ভোট জিতে গেলে সরকারের পুরো দায়িত্ব যাবে দলগুলোর ঘাড়েই। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এজন্য আদেশও জারি করেছেন রাষ্ট্রপতি। সংসদ নির্বাচনের দিনে হতে যাওয়া গণভোটের ব্যালটে থাকছে হ্যাঁ বা নাতে উত্তর দিতে একটি প্রশ্ন, সাথে থাকছে গুরুত্বপূর্ণ 4টি প্রস্তাব। গণভোটের ব্যালটে যে 4টি প্রস্তাব থাকবে সেগুলো হলো প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার সহ কয়েকটি সাংবিধানিক কমিশনের নিয়োগ, সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো ও বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার, এবং সনদ অনুযায়ী সংস্কারে বাধ্য থাকবে রাজনৈতিক দলগুলো। প্রস্তাবগুলো থাকলেও ভোট হবে শুধুই এক প্রশ্নে, তা হলো আদেশ অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে মতামত হ্যাঁ কি না। জটিল এই প্রশ্ন ও প্রস্তাবগুলোতে কতটা সায় দেবে ভোটাররা? বিশেষজ্ঞদের মতে ভোটারদের আগ্রহী করে তুলতে কাজ করতে হবে সরকার ও রাজনৈতিক দল দুই পক্ষকেই। এটাকে অর্থবহ করতে হলে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত সরকারকে আমার মনে হয় যে এই ব্যাপারে প্রচারণা ব্যাপকভাবে রেডিও, টেলিভিশনে, পত্রিকায় প্রচারণা করতে হবে, মানে জনগণকে বোঝাবার জন্য যে গণভোটটা কি জন্য হচ্ছে এবং কি প্রশ্নে, এবং এই প্রশ্নের অর্থ কি। এবং এটা আমার মনে হয় যে প্রচারণা করলে হয়তো গণভোটের একটা যৌক্তিকতা বা সার্থকতা থাকবে। আর যদি ব্যাপক প্রচারণা না হয়, জাস্ট এখন যেভাবে বলা হচ্ছে যে 4টা প্রশ্ন নিয়ে একটা প্রশ্ন, যাকে জনগণকে বোঝার, জানাবার যদি সুযোগ না দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে জনগণের পক্ষে এই গণভোটে অংশগ্রহণ করা দুরূহ হবে। গণভোটের বিষয়ে কতটা প্রচারণা চালানো হবে সেটি কিন্তু একটা বিষয় হয়ে দাঁড়াবে। এখন ভোটাররা খানিকটা যদি মনে হয় যে গণভোটের বিষয়টা তাদের কাছে জটিল মনে হচ্ছে, সেই ক্ষেত্রে তারা ভোট এটাতে নাও দিতে পারে, এরকম সম্ভাবনাও ঘটতে পারে। অন দি আদার হ্যান্ড এমনও হতে পারে যে রাজনৈতিক দলগুলো যখন প্রচারণা চালাবে, তারা হয়তো তাদের পক্ষে যেন গণভোটের রায়টাও যায় সেই প্রচারণাও চালাতে। তবে প্রস্তাবগুলোর কয়েকটিতে ভোটাররা একমত না হলেও সনদ মানলে হ্যাঁ ভোট দিতে হবে। আবার সনদ মানছে কিন্তু সব প্রস্তাবে একমত নয়, তাহলে কি হবে? এ নিয়ে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।
কোনো কারণে না ভোট জিতে গেলে কি হতে পারে? একজন বিশ্লেষক বলছেন, তখন সংস্কার বাস্তবায়নে দায়িত্ব নিতে হবে নির্বাচিত সরকারকেই। যেহেতু একমত হয়েছে দলগুলো অনেকগুলো বিষয় নিয়ে এবং দেশে একটি বিপ্লব সংগঠিত হয়েছে, ফলে এই প্রেক্ষিতে আগামীতে যেই সরকারই আসুক তারা জুলাইয়ের যে স্পিরিটটা আছে, জুলাইয়ের যে সনদের যে বিভিন্ন ধারাগুলো আছে, হয়তো তাদের বিভিন্ন জায়গায় কিছুটা দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে, বাট তারা কিন্তু জুলাই সনদের ব্যাপারে এক ধরনের মানে ঐক্যমত আছে যে মানে নতুন যে সরকার আসবে, নতুন যে দেশ আমরা ভাবছি, সেখানে অনেক ধরনের সংস্কার করা প্রয়োজন। সেই সংস্কারের দিকে ওনারা এগোবেন আমার মনে হয়। এটি সম্পূর্ণ যে ব্যর্থ হবে তা নয়। এছাড়া নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদ হয়ে কাজ করতে কোনো সমস্যা দেখছেন না এই বিশ্লেষক। বিষয় এখানে ছিল। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ, ফিরছি বিরতির পর। ৭১-এর সাথেই থাকুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাবা মা এবং বড় বোনের কবর জিয়ারতের মধ্য দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার নির্বাচনী প্রচার শুরু করেছে বিএনপি নেতাকর্মীরা। দুপুরে জুমার নামাজের পর দিনাজপুর শহরের শেখ ফরিদ গোরস্থান থেকে এই কর্মসূচি শুরু হয়। সদর উপজেলা নিয়ে এই দিনাজপুর ৩ নির্বাচনী এলাকায় বেগম খালেদা জিয়ার শৈশব কৈশোর কেটেছে। নেতাকর্মীরা বলছেন, দলীয় প্রচারের আরও গতি আনতে দলের সিদ্ধান্তে তারা এই পদক্ষেপ নিলেন। সহকর্মী খালিদ আরাফাতের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। আগের দিনের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর শহরের শেখ ফরিদ গোরস্থানে জড়ো হন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন বেগম খালেদা জিয়ার বাবা স্কান্দার মজুমদার, মা বেগম তোয়েবা মজুমদার এবং বড় বোন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য বেগম খুরশিদা জাহান হক। তাদের কবর জিয়ারতের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রচার শুরু করেন। সেখানে তারা সংক্ষিপ্ত সময় অবস্থান করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দোয়া করেন। এ সময় বিএনপি নেতারা জানান, দিনাজপুর ৩ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে এরই মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এখন শান্তিপূর্ণভাবে তারা গণসংযোগ ও প্রচার চালাবেন। এখানে ৪ লক্ষর উপরে ভোটার আছে। আমরা ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে ৩ লক্ষ প্লাস ভোটে জয়যুক্ত করব। আমি দিনাজপুরবাসীকে বলতে চাই, এই বাংলাদেশে যেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়, সেজন্য উনি দেশ ছেড়ে পালিয়ে যায়নি কখনোই। আপনারা যারা 14 সাল, 18 সাল এবং 24 সালে ভোট দিতে পারেননি, অনেক তরুণ তরুণী আছেন, তারা হয়তো জানেন না যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যার এই বাংলাদেশের জন্য কি করেছেন। নেতারা আরও জানান, মূলত আগামী নির্বাচনে এই আসনে দলীয় প্রধানের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জনসমর্থন সুসংহত করাই এই আগাম প্রচারের লক্ষ্য। জরুরি সভায় একটি সিদ্ধান্ত হয়, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মরহুম পিতা স্কান্দার মজুমদার এবং মাতা তোয়েবা মজুমদার এবং তার বড় বোন খুশিজান হক চকলেট আপার কবর জিয়ারত করার মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই নির্বাচনের প্রচারণার কাজ শুরু করব। শহরের বালুবাড়ি এলাকায় ছোটবেলা কেটেছে বেগম খালেদা জিয়ার, তার পড়াশোনাও এখানে। হাসান আহমেদ, ৭১। শুধু নির্বাচন হবে বললেই হবে না, ডিসেম্বরের প্রথম দিকে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে বলে দাবি তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার বিকেলে নাটোর সদরের ৫ নম্বর হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলী বাজার প্রাঙ্গণে আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকে দুলু আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা গতকাল ঘোষণা দিয়েছেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেজন্য তাকে অভিনন্দন। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। আগামী ডিসেম্বর মাসের মধ্যে আপনারা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, কারণ মানুষ আর রায় মানছে না, মানুষ আর অপেক্ষা মানছে না। এই নির্বাচনের জন্য আজকে 20-22টা বছর মানুষ অপেক্ষা করে বসে আছে। এই নির্বাচনের জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করতে চাই, আপনি নির্বাচন কমিশনকে বলে দেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে যেন নির্বাচনী তফসিল শিডিউল ঘোষণা করে।
অসুস্থ বাবাকে হাসপাতালে রেখে পাওনা টাকা আদায় করতে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় এসেছিল রংপুরের আশরাফুল। এরপর থেকেই তার খোঁজ মিলছিল না। ফোন করলে তার বন্ধু জরেজ ফোন রিসিভ করত বলে জানিয়েছে পরিবার। সর্বশেষ বৃহস্পতিবার রাজধানীর হাইকোর্টের সামনে ড্রামে পাওয়া যায় আশরাফুলের ২৬ টুকরো মরদেহ। পরিবারের দাবি, এই হত্যাকাণ্ডে জরেজ মিয়া জড়িত। আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। চার বোনের একটি মাত্র ভাই আশরাফুল। প্রিয় ভাইকে হারানোর বেদনা কতটা তা কিছুটা বোঝা যায় বোনের এমন আহাজারিতে। ২৬ খণ্ড করা আশরাফুলের মরদেহ বুঝে নিতে ঢাকা মেডিকেলের মর্গে আসেন পরিবারের সদস্যরা। সেখানেই এই হৃদয় বিদারক দৃশ্য। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশ। আমার বোনটার এখন কি হবে ভাই? আমার ইতিম বাচ্চাগুলো কি হবে? পরিবারের সদস্যরা জানায়, রংপুরের বদরগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের বাড়ি থেকে ব্যবসার কথা বলে বন্ধু জরেজ মিয়ার সাথে ঢাকায় আসে আশরাফুল। কিন্তু কে জানতো তার জন্য অপেক্ষা করছে এমন করুণ পরিণতি। বৃহস্পতিবার হাইকোর্টের সামনের সড়ক থেকে ড্রামে মেলে আশরাফুলের খণ্ডিত মরদেহ। জারেজ ভাই সহ আসছে আর কি, একসঙ্গে ওরা ঘোরাফেরা, একসঙ্গে সম্ভবত ব্যবসাও করে। জারেজ নাকি আগে বিদেশে ছিল, এখন ওর সঙ্গে ব্যবসা করতেছে আর কি। এখন কালকে নাকি ওকে ফোন দিছিল আমার বাসা থেকে কোন ভাই, প্রথমে নাকি জারেজ ভাই মানে সন্দেহমূলক যে ওই রিসিভ করছে, ওর কণ্ঠ বোঝা গেছে। আমার ভাই শাস্তি যারা দিয়েছে তাদের ফাঁসি চাই আমি। আল্লাহ আল্লাহ বিচার করো আল্লাহ আল্লাহ। এই ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেছে পরিবার। ঘটনার পর থেকেই সন্দেহভাজন জরেজ মিয়া পলাতক। পুলিশ বলছে হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারের চেষ্টা করছেন তারা। একটা মানুষ খুন হয়েছে, ২৬ টুকরো করে কেটে ফেলেছে। এইখানে এটার সঙ্গে আসলে কজ ইফেক্ট রিলেশনশিপ কি আছে, এটা আসলে তদন্তের পরে আসলে প্রকৃত রহস্যটা উদ্ঘাটন হবে। এটা আমরা আসলে আরেকটু সময় গেলে হয়তো আমরা এটা ক্লিয়ার করতে পারবো আপনাদেরকে। নিহত আশরাফুল ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ ও আলু আমদানির ব্যবসা করতেন বলে জানায় তার পরিবার। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। ব্যবসায়ী সংগঠনগুলো রাজনৈতিক দলের শাখা হিসেবে নির্দিষ্ট গোষ্ঠীর হীন স্বার্থ রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তার মতে, রাষ্ট্র পরিবর্তনে ব্যবসায়ী ও পেশাজীবীদের এক হয়ে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আয়োজিত অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক সম্মেলনে তিনি এসব কথা বলেন। রুহুল আমিনের রিপোর্ট। শেখ হাসিনার ১.৫ দশকের কর্তৃত্ববাদী শাসনে ভঙ্গুর অবস্থায় পতিত হয় অর্থনীতি। ব্যাংক লুট, কর ফাঁকি, অর্থ পাচারে বিপর্যস্ত হয়ে পড়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো। মূল্যস্ফীতি, কাজের অভাব সহ নানা সমস্যায় দুর্বিষহ হয়ে ওঠে জনজীবন। কাজের অভাবে তরুণ সমাজের হতাশা জুলাই অভ্যুত্থানে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান। এই সম্মেলনে তিনি প্রশ্ন তোলেন, তরুণ সমাজের সেই চাওয়া পূরণ হচ্ছে কিনা। তিনি বলেন, দারিদ্র্য বাড়ছে, কমছে কর্মসংস্থান, উল্টো পথে হাঁটছে সামাজিক সূচক। প্রথমবারের মতো আমরা দারিদ্র্য বিমোচনে উল্টো গতি দেখছি। এটা কমছে না, বরং বাড়ছে। কর্মসংস্থানও উল্টো পথে, সামাজিক সূচকও নেতিবাচক। উন্নয়নের পরের ধাপে যেতে ৪ বিষয়ে জোর দেন হোসেন জিল্লুর। আধুনিক শিক্ষা ও দক্ষতা, অর্থনীতির নতুন চালক তৈরি, সুশাসন এবং রাজনৈতিক পরিবর্তন। তার মতে, রাজনৈতিক পরিবর্তনে ব্যবসায়ী ও পেশাজীবীদের প্রেসার গ্রুপ হতে হবে। আমাদের ব্যবসায়ী সংগঠনগুলো প্রকৃত অর্থে ব্যবসায়ী সংগঠন নয়, বরং রাজনৈতিক দলের শাখা। তারা নির্দিষ্ট গ্রুপের হীন স্বার্থ রক্ষা করেছে। পেশাজীবী ও উদ্যোক্তাদের নতুন কোয়ালিশন করতে হবে। রাজনৈতিক দল গঠনের জন্য নয়, বরং পরিবর্তনের জন্য প্রেসার গ্রুপ হতে হবে। আলোচনায় মূল্যস্ফীতি কমাতে টাকার প্রবাহ নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার ব্যবস্থার উন্নয়নেও জোর দেন বক্তারা। রুহুল আমিন, ৭১, ঢাকা। ডিসেম্বরের আগে রাজধানীতে শীতের দেখা মিলছে না, তবে চলতি মাসেই দিন ও রাতের তাপমাত্রায় পার্থক্য এসেছে বলছে আবহাওয়া অফিস। নভেম্বর কিংবা ডিসেম্বরে ঢাকার গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে বলেও জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে রাজধানীর বাইরে ইতোমধ্যেই তাপমাত্রা কমে আসতে শুরু করেছে। জানুয়ারিতে শৈত্যপ্রবাহের দেখা মিলবে বলেও জানায় আবহাওয়া অফিস। শারমিন নিরার প্রতিবেদন।
কুয়াশায় ঢাকায় ছবি বলে দেয় কার্তিক বিদায় নিচ্ছে। এর মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীত পড়তে শুরু করেছে। ঠান্ডা পড়ছে, ওই ঠান্ডা অনুযায়ী ওই পাতলা কাঁথা দিয়ে ঢাকা হয় না। আবহাওয়া দেখা যাচ্ছে গাড়িগুলো লাইট জ্বালা চলতেছে। আজকে দেখলাম অনেক কুয়াশা, শীতের জায়গা পাশে হিমালয় পাহাড়, এই জন্য শীতে আমাদের নামে গেছে। সন্ধ্যার পরে, সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে অনেক ঠান্ডা লাগে। ঘনবসতি, যানবাহনের চাপ সহ নানা কারণে রাজধানী ঢাকায় শীতের দেখা মিলতে হয়তো সময় কিছুটা বেশি লাগবে। যদিও দিনে কিছুটা গরম অনুভূত হলেও রাতের তাপমাত্রা কমে আসছে। ডিসেম্বরের আগে রাজধানীতে ওই অর্থে শীতের দেখা মিলছে না। শীতের সময় তো কুয়াশা না পড়লে বা আকাশ মেঘলা না থাকলে ঢাকাতে শীতটা ওইভাবে অনুভূত হয় না, কিন্তু অর্থাৎ শীতটা আপনার তখনই অনুভূত হবে যখন দিনের তাপমাত্রাটা কমে, সময় যত গড়াবে শীতের তীব্রতাটা তত বাড়তে থাকবে এবং ডিসেম্বর জানুয়ারি মাসে শীতটা বেশি হবে নভেম্বরের তুলনায়। এই সময় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আগাম বার্তা দিয়ে কর্মকর্তা বলছেন এবছরও শৈত্যপ্রবাহের কবলে পড়বে দেশ। তবে ডিসেম্বর জানুয়ারি মাসে শৈত্যপ্রবাহ থাকবে। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার শীতে গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে বলে জানান তিনি। নভেম্বর মাসে গড় তাপমাত্রা হচ্ছে 19.2 ডিগ্রি। আমরা আশঙ্কা করছি যে এই নভেম্বর মাসের যে তাপমাত্রাটা সেটার গড় তাপমাত্রা বা স্বাভাবিক তাপমাত্রা থেকে কিছুটা বেশি থাকতে পারে। তবে শারমিন মীরা, ৭১, ঢাকা।